দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের ১৬ জেলায় ১৫২টি আসনে প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল এবং এই ২ দফার ভোটের ফলাফল জানা যাবে আগামী ৪ মে। প্রথম দফার নির্বাচন কেমন হলো, কেমন ছিল মাঠের পরিস্থিতি, সব মিলে আভাস কি যাচ্ছে, কে এগিয়ে গেল, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় কেমন হলো পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন। আলোচনার জন্য আমরা দুজন সাংবাদিক ও বিশ্লেষককে আমন্ত্রণ জানিয়েছি। প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ এবং কলকাতা থেকে যুক্ত হয়েছেন কলকাতার প্রতিনিধি শুভজিৎ বাগচি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং দর্শক আপনাদের সঙ্গে আছি আমি শামসুজ্জোহা। প্রথম দফার ভোট গ্রহণ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ। সেটি আসলে কেমন হলো এটি আমরা জানবো। তো প্রথমেই আমরা আমাদের কলকাতার প্রতিনিধি শুভজিৎ বাগচি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন। তার কাছে যাচ্ছি। শুভজিৎ বাগচি, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই আজকে সারাদিন বাংলাদেশের মতোই পুরো পশ্চিমবঙ্গে প্রচন্ড গরম তাপদাহের প্রবাহের খবর আমরা পেয়েছি। কিন্তু তারপরে ভোটের সারি দীর্ঘ ছিল। পরিসংখ্যান বলছে দুপুর পর্যন্ত ৬২ এবং সন্ধ্যা সবশেষ খবর প্রায় ৯০% উপস্থিতি। মানে এইটা আগের তুলনায় তো নিশ্চয়ই বেশি। এর ইঙ্গিতটা কি আসলে এত উপস্থিতি ভোটারের? হ্যাঁ, অবশ্যই এবারে অনেক বেশি ভোট পড়েছে। ৯০ ছাড়িয়ে গিয়েছে কোনো কোনো জেলায় আমি যা দেখলাম। এবং মানুষ সন্ধ্যা পর্যন্ত ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ফলে মনে করা হচ্ছে শেষ যখন পরিসংখ্যান আসবে কতজন ভোট দিয়েছেন তখন আমরা হয়তো দেখতে পাবো এটা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। মানে হয়তো আরো ৪%, ৫% বেড়ে যেতে পারে। এখন ৯৪-৯৫% যদি ভোট পড়ে তাহলে আমাদের আবার রেকর্ড বুক মানে রেকর্ডের খাতা খুলে দেখতে হবে যে সেটা ভারতে একটা রেকর্ড কিনা, যে এত ভোট অতীতে পড়েনি। পশ্চিমবঙ্গে ভালোই ভোট পড়ে, অতীতেও পড়েছে, কিন্তু এই রকম ভোট আমরা দেখিনি। এখন এর আপনি যেমনটা বললেন এটা কি ইন্ডিকেট করে, এর নানা দিক থাকতে পারে। এখন যা হয় এই সময় সবাই নিজেদের পক্ষের কথা বলেন এবং যেহেতু সব মানুষই তিনি পর্যবেক্ষক হন আর না হন সবাইরই একটা রাজনৈতিক অভিমত অন্তত বাঙালিদের মধ্যে তো অবশ্যই আছে। ফলে যারা একটু তৃণমূল ঘেঁষা তাদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভের ভোট, যে তাদের এত হেনস্থা করা হয়েছে এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে তারা খেপে গিয়ে ভোট দিয়েছেন এবং অনেকেই ভাবছেন যে ভবিষ্যতে তারা যদি ভোট না দেন তাদের নাম কাটা যেতে পারে, অর্থাৎ তখন তারা আর এই জনকল্যাণমূলক প্রকল্প থেকে যে টাকা পাওয়া যায় বা অন্যান্য যে সুযোগ সুবিধা পাওয়া যায় ভোটার তালিকায় নাম থাকলে সেগুলি পাবেন না, বা ভবিষ্যতে নাকি এনআরসি এবং সিএও পশ্চিমবঙ্গে করা হতে পারে এমনটাও আশঙ্কা করছেন অনেকে। সেক্ষেত্রে এই যে ভোটার স্লিপ এবং এই যে তিনি ভোট দিয়েছেন এগুলো রেকর্ডেড থাকবে। এটা একটা কারণ যে এত বেশি সংখ্যক মানুষের ভোট বেড়ে গিয়েছে। একজন নারী, তিনি তো মানে অসুস্থ ছিলেন, তাকে ভোটদানের জন্য তার পরিবারের লোক নিয়ে আসে এবং কারণ তাদের বাকিদের সবার নাম কাটা গিয়েছে, ফলে পরিবারে একজনই নারী ৬০ বছর বয়স, তাকে নিয়ে আসা হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন, তিনি ওই অবস্থায় ভোট দিয়ে কোল্যাপস করে মারা গিয়েছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এটা নিয়েও একটা রাজনীতি হচ্ছে। এখন অন্যদিকের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এটা যখন ভোট বেড়ে যায় তখন সাধারণভাবে দেখা যায় যে এই ভোটটা মানে প্রতিষ্ঠান বিরোধিতা মানে স্থিতাবস্থার বিরুদ্ধে যাচ্ছে, অর্থাৎ যে রুলিং পার্টি যে ক্ষমতায় রয়েছে তার বিরুদ্ধে যাচ্ছে। মানুষ ঘর থেকে বেরিয়ে এসে ঢেলে উজাড় করে ভোট দিচ্ছেন যাতে যে দল ক্ষমতায় আছে তাদের যেন সরানো যায়। এটাই দুই পক্ষের এই মুহূর্তে বক্তব্য। এক পক্ষের বক্তব্য এটা প্রমাণ করে, দুই পক্ষই বলছেন এটা প্রমাণ করে যে তারাই জিতবেন। দুই পক্ষই এই ভোটের শেষে উল্লসিত। যেটা গুরুত্বপূর্ণ যে কেউ মারা যাননি, খুব বড়ভাবে মানে ব্যাপকভাবে আহত হয়েছেন বা খুব খারাপ অবস্থা এরকম কিছু শোনা যায়নি এখনো পর্যন্ত। গতবারে অর্থাৎ ২০২১ সালে এই দিনে ৪ জন বা ৫ জন মারা গিয়েছিলেন এবং গোটা প্রক্রিয়াতে প্রায় ২০ জন মারা গিয়েছিলেন ২০২১ সালে, এবং তা ২০১৬ সালেও অনেকে মারা গিয়েছিলেন। ১১ সালে তো আরো বেশি যখন তৃণমূল এলো। ফলে সেই মৃত্যুর সংখ্যা হয়তো নাই, কিন্তু আপনি যেটি এর আগের আলোচনায় আপনি আমাদেরকে বলেছেন যে প্রচুর নিরাপত্তা কর্মীর উপস্থিতি, প্রায় যুদ্ধ অবস্থা এরকম মনে হচ্ছিল, তাদের কোনো ভূমিকা দেখলেন কিনা আজকের দিনটায় সারাদিনে
ভোট গ্রহণের আসলে সময়? তারা যে সাংঘাতিক সক্রিয় ছিল এবং মানে হয়তো ছোটখাটো গন্ডগোল তো কিছু কিছু হয়েছেই, বিক্ষিপ্ত সংঘর্ষ, এবং তাদের তাদের তো আমি ছবি দেখলাম যে তারা সামলানোর চেষ্টা করছেন, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়নি যখন অন্তত এখনো পর্যন্ত আমি এমন কিছু দেখেছি যে বন্দুক গুছিয়ে কেউ তেড়ে যাচ্ছেন এরকম কিছু, বা খুব অ্যাগ্রেসিভ একটা অবস্থা, এরকমটা এখনো মনে হয়নি। এবং এখন ভোট শেষের দিকে এবং মোটামুটি ভাবে সারা রাজ্য থেকেই যা খবর এসছে সেটা হচ্ছে যে ভোট শান্তিপূর্ণ, মানে পশ্চিমবঙ্গে ভোট শান্তিপূর্ণ। এটা কিন্তু একটা নির্বাচন কমিশনকে একটা কিছুটা ক্রেডিট নিশ্চয়ই দিতে হবে। তাদের এতদিন ধরে সবাই খুব সমালোচনা করছেন, তারা এই 27 লাখ মানুষকে বাদ দিয়েছেন বলে শেষ পর্যন্ত, কিন্তু আজকে তাদের পারফরমেন্স ভালো বলতে হবে, কারণ বলতে হবে কিছুটা ভালো যে কেউ মারা যাননি, মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট হয়েছে। জি, আমি আবার আপনার কাছে আসবো। এবার একটু আমাদের সঙ্গে আছেন রাহিদ এজাজ, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার ৪র্থ বার জেতার লড়াই, আর অন্যদিকে হচ্ছে বিজেপির দখলের চেষ্টা। এইটা তো পুরো পশ্চিমবঙ্গের বা ভারতের বিষয়। কিন্তু বাংলাদেশ এটার সাথে জড়িয়ে যায় নানাভাবেই। বাংলাদেশের দিক থেকে আপনি একটু বলবেন যে কোন, কোন স্বার্থ এটার সাথে প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। যদি প্রভাবের কথা বলেন, আমি যদি বলি আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে আমাদের সীমান্তবর্তী ভারতে যে রাজ্যগুলো আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম বা প্রধান আমরা প্রধান, এভাবে হ্যাঁ। দেখতে পারি। হ্যাঁ, বাংলা ভাষাভাষী রাজ্য এবং আমাদের আইডেন্টিটি বলুন, কালচারাল রেফিনিশ সবকিছু নিয়ে অনেক, অনেক, অনেক বেশি মিল, এবং খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই আমরা যেটা বরাবরই দেখি অতীতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখন যারাই ছিল তাদের সাথে আমাদের একটা সখ্যতা, হৃদ্যতা, সেটা লাইফস্টাইল, কালচার সব মিলিয়ে আছে। তো পাশাপাশি যদি বলি এদিকে ত্রিপুরা আছে, এদিকে মেঘালয় আছে। তো তো সেই জায়গাতে যেহেতু আমাদের লাগোয়া রাজ্য এবং তার সাথে অনেকগুলো ইস্যুর মধ্যে মূল যদি ইস্যু বলি আমি পানি, সে পানি তিস্তার পানি বলুন, গঙ্গার পানি বলুন, এটা একটা প্রধান ইস্যু পানি। দ্বিতীয়ত আছে ব্যবসা বাণিজ্য, যদি বলি সেখানেও পশ্চিমবঙ্গ যুক্ততা আছে। এবং তার চেয়ে বড় কথা যদি বলি, আমরা যে জিনিসটা আমি যদি বলি খুব ইতিবাচক দিক থেকে তুলনা করে এই বিষয়গুলো বললাম, তেমনি ক্রিটিক্যাল অ্যাসপেক্টের মধ্যে আমরা সীমান্ত, সেই সীমান্ত অনুপ্রবেশ বলুন, সীমান্ত হত্যা বলুন, সেই যে ঘটনাগুলো ঘটে তা কিন্তু আমাদের সীমান্তের সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মূলত এই দিকটা একটু বেশি হয়। আর যদি আমি ইলেকশনের ক্ষেত্রে বলি, এবারের ইলেকশন তো বটেই, বরাবরই পশ্চিমবঙ্গের যখন ইলেকশনটা আসে, বিশেষ করে আমি 2014 থেকে বিজেপির এই আমলটার সাথে যদি তুলনা করি, আমরা সবসময় দেখব পার্টিকুলারলি ইন্ডিয়াতে যখন ন্যাশনাল এনআরসি যখন শুরু হলো আসামে, তখন থেকে এই বিষয়টা আরো বেশি বড় উপজীব্য হয়ে গেল যে অবৈধ অনুপ্রবেশকারী বা অবৈধ বাঙালি, অর্থাৎ 2014 ওই সময়ে কিংবা আগে পরে যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই সময়ের কথা বলা হচ্ছে এসছে, তাদেরকে তারা অবৈধ করবে, যেটা নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় হয়ে যায়। একমাত্র আসামে এনআরসি বজায় থাকলে, আমি যদি ভুল না করি, অন্যান্য রাজ্যে সেগুলো প্রবল বিরোধিতার মুখে পড়েছে। এবং এবারের ইলেকশনে যদি আমি দেখি রেটরিক গুলো, সেখানে ইলিগেল মাইগ্রেশন এবং শুভজিৎ দা ভোটার রোলের কথা বলছেন, ভোটার আইডির কথা বলছেন, ভোটার লিস্টের কথা বলছেন। সেখানে প্রতিদিন খবরগুলো যখন দেখছি, পড়ছি, তাতে দেখা গেছে এটা একটা বড় এবং প্রধান ইস্যু হয়ে গেছে। আমি যদি অন্তর্বর্তী সরকারের আমলের এই পর্বটাতে বলি, আমাদের যে তিক্ততা ছিল, সেখানে কিন্তু ওই পর্বে আমরা দেখেছি ইতিহাসে কখনোই এরকম নিয়মিতভাবে পুশব্যাকের ঘটনা ঘটেনি। হ্যাঁ, প্রচুর মানুষ এখানে আপনার পুশিংয়ের ঘটনা ঘটেছে ভারত থেকে, এবং ওই ইস্যুটাকে বিজেপি নেতৃবৃন্দ এবার কিন্তু নির্বাচনের সময় এসে খুব বড়ভাবে উপযোগ্য করে তুলেছেন, এবং তারা বলতে চাচ্ছেন তাদের ইন্টারনাল পলিটিক্যাল মাইলেজের জন্য যে ভোটার বেড়েছে, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, যেটা অবৈধ অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসে এটা করছে, এবং কোনো নেতা তেমন বলছেন তারা ক্ষমতায় আসবেন, সামনে এনেছেন, সামনের বড় কার্ড হিসেবে প্লে করছেন, এবং তারা বলছেন তারা যদি ক্ষমতায় আসেন তাহলে তাদের সবাইকে দেখে বের করে দিবেন ইত্যাদি। তো যদিও নির্বাচনটা ভারতের অভ্যন্তরীণ নির্বাচন, কিন্তু আমাদের সাথে রাজনৈতিক কারণে এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রেক্ষিতে আমি যে ইস্যুগুলা বললাম, ওই ইস্যুগুলোর ক্ষেত্রে একটা যোগসূত্র তো আছেই।
আমি আরেকটু ডিটেইলে আপনার কাছে আসবো। জি। তার আগে একটু শুভজিৎ বাগচির কাছে যেতে চাই। শুভজিৎ বাগচি, আপনি নিশ্চয়ই শুনছিলেন রাহিদ এজাজকে। আমরা বেশ কয়েকটি বিষয় তিনি অবতারণা করেছেন, যেটি হচ্ছে আ বিজেপির এই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ইস্যুটা ট্রাম্প কার্ড কিনা। বিশেষ করে আমি কয়েকটি ইস্যু বলতে চাই, যেমন ভিসা, ব্যবসায়ী লেনদেন, ক্রিকেট, এগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি আ ঠিক এর আগের অন্তর্বর্তীকালীন ১.৫ বছরের সরকারের সঙ্গে যে অবস্থা, সেটা বিভিন্ন সময়ে আমরা দেখিনি। এটা খুবই অন্যরকম ছিল। এরকম পর্যায়ে ছিল যা আগেও দেখা যায়নি বা এখনো মনে হচ্ছে নাই। তা আপনার কাছে মনে হয় যে এটা নির্বাচনে কতটা প্রভাব ফেলছে বা আলোচনায় এসেছে? দেখুন, আমাদের মূলত আ যেটা থেকে এই মুহূর্তে মানে পলিসিগত কিছু তো নির্বাচন থেকে বোঝা সম্ভব নয়। মানে হুম, নির্বাচনের সময় নেতারা নেত্রীরা যা বলেন সেটার সঙ্গে নীতির কোনো সম্পর্ক থাকে না। মানে বিশেষ করে মানে পররাষ্ট্রনীতির সঙ্গে ব্যাপারটাকে মিলিয়ে দেখা বোধহয় মুশকিল। যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে দেখুন, যখন আপনি এই বিশেষ নিবিড় সংশোধন এসআইআর বলছেন, তখন জি। আপনি বলছেন যে অনুপ্রবেশকারী ঢুকে গিয়েছে, অনুপ্রবেশকারীদের সরাতে হবে, বাইরের লোক ঢুকে গিয়েছে, এদের সরাতে হবে, বহিরাগত সরাতে হবে। এই থিমে, এটাই তো প্রধান থিম। এই থিমেই তো নির্বাচনটা হচ্ছে। ১ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল। দুর্নীতির অভিযোগ ছিল, শিক্ষা ব্যবস্থায় অরাজকতা, টাকা নিয়ে চাকরি দেওয়া, আ আ তারপরে স্বাস্থ্য, নানান অভিযোগ ছিল। আজকে কিন্তু অভিযোগগুলি সামনে আসছে না। সব সরে গিয়েছে এসআইআর। এখন এসআইআরটা কি? এসআইআরটা হচ্ছে অনুপ্রবেশ হচ্ছে, বাইরে থেকে লোক আসছে, তাদের ভোটার তালিকা থেকে বার করতে হবে। হিন্দু মুসলিমের কথা বলা হচ্ছে না, হিন্দু মুসলমানের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে বাইরে থেকে লোক আসছে। এখন এটা যেমন এটা একটা একটা দিক। অর্থাৎ এই পয়েন্টটা যদি আপনি ধরেন তাহলে বলতেই হয় যে স্বাভাবিকভাবেই এইটা মনে হচ্ছে, অনুপ্রবেশ বললেই মানুষ ভাবেন যে আচ্ছা ২০০০ কিলোমিটার বর্ডার বাংলাদেশের সঙ্গে, তাহলে সেদিক দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। এটাই তো সাধারণ ধারণা। কিন্তু যেটা তার সঙ্গে সঙ্গে বলা দরকার সেটা হচ্ছে, এর আগের নির্বাচনে কিন্তু এই পাবলিক র্যালি, জনসভাগুলিতে কিন্তু বড় বড় নেতারা কিন্তু বাংলাদেশের নাম বলছিলেন যে সেখান থেকে আপনার মনে আছে যে সেই বিখ্যাত মন্তব্য জানিয়ে প্রচুর, নির্বাচনের আগে অবশ্য বলা হয়েছিল, প্রচুর জল ঘোলা হয়েছিল যে বাংলাদেশিরা উই পোকার মতো ঢুকছে, তাদের টিপে মারতে হবে ইত্যাদি ইত্যাদি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। এখন এইবারে কিন্তু বাংলাদেশ থেকে লোক আসছেন, কিছু নেতা বলছেন, মানে রাজ্য স্তরের নেতারা বলছেন, কিন্তু কেন্দ্রীয় স্তরের নেতাদের কাছে আমি এখনো বাংলাদেশের বিরুদ্ধে খুব আক্রমণাত্মক মন্তব্য কিন্তু আমি শুনি যে বাংলাদেশ মানে তাদের এই যে অনুপ্রবেশের সঙ্গে যেটা এখানে যেটা বলা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে, সেটা হচ্ছে বন্দি শিবির। মানে যারা অনুপ্রবেশ করতে পারবে, যাদের নাম বাদ যাবে, যারা শেষ পর্যন্ত প্রমাণিত হবেন ভারতের নাগরিক নন, কারণ এর পরে নাকি এনআরসি আনা হবে, এগুলো সবই নাকি কিছুটা গুজবও বটে, যে তাদের বন্দি শিবিরে চলে যেতে হবে, যেমনটা আসামে হয়েছে। এবং তারপরে কিন্তু এর পরে আর কিছু বলা হচ্ছে না, অর্থাৎ এর পরে তাদের পুশব্যাক করা হবে ইত্যাদি ইত্যাদি, এগুলি কিন্তু বলা হচ্ছে না। পুশব্যাক তার মতো চলবে হয়তো, মানে কিছু তো করা হয়ই সব সময়। এখন ফলে এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে অনুপ্রবেশ বললেই লোকে কিছুটা বাংলাদেশ ভাবছেন, সেটা একটা দিক। এটার ভিত্তিতে ওই ভোটার তালিকা এবং ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনটা হচ্ছে। আবার সরাসরি যে বাংলাদেশকে আক্রমণ করা হচ্ছে, এই কথাটা বলা যাবে না। মানে নতুন সরকার বাংলাদেশে এসছে, এই ব্যাপারে আমার মনে হয় এরা এখানকার না, শীর্ষ সরাসরি আলোচনায় আসেনি, কিন্তু রাহিদ এজাজ এরই মধ্যে আপনি আলোচনাটা শুনেছেন, দুটো বিষয়ে যদি আমি একটু স্পষ্ট হতে চাই, যে এরকম প্রভাব যে কারা জিতলে আসলে এই বিষয়ে চুক্তির ক্ষেত্রে, যেমন পানি বন্টন ক্ষেত্রে আবার নতুন করে আলোচনা বা চুক্তি অনেক বিষয় বাকি আছে, আরেকটা হচ্ছে সীমান্ত হত্যা। এই দুটোর ক্ষেত্রে কোন কারা জিতলে সুবিধা হতে পারে বা নেগোসিয়েশনের জায়গায় যেতে পারে বিষয়টা, এইরকম কোন বিষয় বলবেন কিনা? দেখুন, এটা তো সীমান্ত হত্যা যেটা, সেটাতে তো সম্পূর্ণ তো এটা কেন্দ্র সরকারের হাতে, কারণ সীমান্ত নিরাপত্তা কেন্দ্র সরকারের বিষয়। এখন কেন্দ্র সরকার যদি রাজ্যে ক্ষমতায় আসে, তারা এই সীমান্ত হত্যা বন্ধ করতে পারবে কিনা, এটা তো একটা প্রশ্ন যেটার উত্তর দেওয়া খুব মুশকিল, কারণ এটা ভবিষ্যতে কি হবে। কিন্তু এখন তো কেন্দ্র সরকারকে কেউ বাধা দিচ্ছে না। সীমান্তে যে গুলি চলছে, মানে সীমান্তে যে অনুপ্রবেশের অভিযোগে যে গুলি চলছে, সেটাকে আটকাতে তো কেন্দ্র সরকারকে কেউ বাধা দিচ্ছে না। কারণ রাজ্য পুলিশ গিয়ে তো এই কাজটা করছে না, রাজ্য পুলিশ তো রাজ্যের নিয়ন্ত্রণে, তারা তো কাজটা করছে না, করছে তো কেন্দ্র সরকার, ফলে তাদের উত্তর দিতে হবে। এখন তারা
কেন্দ্রে তাদের দায়িত্ব রয়েছে, সীমান্তটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে, তারা তো করতেই পারে এটা। তারা তো, যেটা আগে এক সময় ছিল, মানে ইউপিএ সরকার যখন ছিল কংগ্রেস নেতৃত্বাধীন, যে নন লিথাল ওয়েপেন, এমন এমন বন্দুক ব্যবহার করতে হবে যাতে গুলি চালালে কেউ মারা যায় না, ইনজিওর্ড হয়, এই রকম। এই নন লিথাল ওয়েপেন উঠে গেল কেন? এই প্রশ্ন তো বিজেপিকে উত্তর দিতে হবে। পররাষ্ট্রের প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রশ্নে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে নন লিথাল ওয়েপেন উঠে গেল কেন, তারা কি বাঁচাতে পারছেন না, কি সমস্যা হচ্ছে? এটাতে তো ইন এনি কেস রাজ্যের কোনো ভূমিকা নেই। সে সিপিএম থাকুক, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, রাজ্যের তো কোনো ভূমিকা নেই, কারণ সীমান্তটাই তো কেন্দ্রের হাতে। সীমান্ত যারা পাহারা দেন তারা তো কেন্দ্র সরকারের পেরোলে আছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স। তারা কি রাজ্যের পুলিশ? তারা তো রাজ্যের পুলিশ নন, তাদের তো রাজ্য সরকার মাইনে দেয় না, তাদের তো মাইনে দেয় কেন্দ্র সরকার। তারা তো মূলত পুলিশ দেয় না, হয়তো বাংলাভাষী রাজ্য নন। সরকার, কিন্তু রাজ্য সরকারের সাথে এটার আসলে প্রভাব থাকে কিনা, এই প্রভাবটা গুরুত্বপূর্ণ কিনা, কারণ এই রাজ্যের সাথেই বাংলাদেশের সীমান্তটা বেশিরভাগ। রাজ্য সরকার, যদি আপনি বলেন যে এটা রাজ্য সরকারের কি ভূমিকা, মানে তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারের কি ভূমিকা, তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার এটা চায় না, সোজা কথা। কারণ আপনি দেখবেন এই অর্ধে, আমি একটা স্টোরিও প্রথম আলোতে করেছিলাম, যে পশ্চিমবঙ্গের অর্ধে কত মানুষকে গুলি করে মারা হয়েছে, এবং তাদের একটা বড় সংখ্যক হচ্ছে সংখ্যালঘু মুসলমান, তাদের মারা হয়েছে। এখানে একটা সংগঠন আছে মাসুম বলে, তারা নিয়মিত এই চর্চা করেন যে পশ্চিমবঙ্গের অর্ধে কত মানুষ মারা যাচ্ছে। এরা তো পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূল, এরা তো ভোটার, এবং সম্ভবত তৃণমূল কংগ্রেসের ভোটার। তৃণমূল কংগ্রেস তাহলে কেন এটাকে এনকারেজ করবে? তারা হয়তো আইনি মদত দেয় না, সেটা আপনি বলতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে কনস্ট্যান্টলি এনকারেজ করবে, বা রাজ্যের কোনো দল করবেই না, কারণ রাজ্যের কোনো দল করলে তারা বিপদে পড়বে, তাদের ভোটাররা মারা গেলে বিপদে পড়বে। এটা করতে হবে না কেন্দ্র সরকারকে, তাদের ফোর্স এরিয়া তারা কন্ট্রোল করে, তাদের কিভাবে করবে? এবং কেন্দ্র সরকার যদি রাজ্যে কালকে ক্ষমতায় আসে, তাদের যদি সদিচ্ছা থাকে, তারা তো কেন্দ্রে থাকাকালীনই করতে পারে। তাদের তো, অর্থাৎ এটা মানে এখনই করতে পারে, এটি বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখনই করতে পারে, তাদের জেতার কি দরকার আছে? তাদের আপনি পানির প্রশ্নে বলতে পারেন, পানির প্রশ্নে ভারতে ওই পানির ক্ষেত্রে রাজ্যের একটা মতামত দরকার। আপনি তিস্তা চুক্তির ক্ষেত্রে বলতে পারেন, আপনি গঙ্গা চুক্তির ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু আপনি বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে কি করে, মানে রাজ্যের কি বলি, রাজ্য তো এটা বিরোধিতা করছে, রাজ্যের লোক তো মারা যাচ্ছে। জি, রাজ্যের মানুষ তো আমি মারা যাচ্ছে। রাইদিজের কাছে আসছি এই ইস্যুতে। মানে আরো কয়েকটা বিষয়, যেমন শেষের দিকে আমরা দেখেছি বাংলাদেশের সঙ্গে খেলার সম্পর্ক বন্ধ, এমনকি ইলিশ মাছ দেওয়া হবে কি হবে না, বা যাবে কি যাবে না, এই বিষয়গুলো আলোচনা এসেছে। সব মিলে আপনি আসলে সামনের সময়টা কেমন দেখছেন, বা আপনার কিছু এই ইস্যুগুলো নিয়ে যদি কিছু বলার থাকেন? না, শুভজিৎ দা যেটা বললেন ওটার সাথে আমি অনেকগুলোতেই একমত। বিশেষ করে পানির কথা যদি বলি, এটা হ্যাঁ, মানে ইন্ডিয়ার যে ফেডারেল সিস্টেম, সেখানে যে রাজ্যের সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে তিস্তা কেন হলো না, কারণ পশ্চিমবঙ্গের অবস্থানের কারণে। পশ্চিমবঙ্গের অবস্থানটা কি, যে উৎসে পানি কমে গেছে, তাদের পানির চাহিদা আছে, তো তারা তাদের যে প্রাপ্যতা এবং প্রাপ্তি সেটা নিশ্চিত না করে ছাড়বে না, এটা একটা ইস্যু। তো তেমনি গঙ্গা বছরের ডিসেম্বরে গঙ্গা চুক্তি ৩০ বছরের মেয়াদ শেষ হচ্ছে, তো সেটা নেগোসিয়েশন একটা বিষয় আছে। আপনি যে খেলার কথা বললেন এবং ভিসা সহ অন্যান্য জিনিস যেটা, সেটাতে একটা পর্ব বললাম, অন্তর্বর্তী সরকারের 18 মাস। এবং এবারে সবচেয়ে দুঃখজনকভাবে আমরা খেয়াল করলাম যে রাজনীতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে সেই রাজনীতির ছোবলে পড়ে খেলা বলেন বা সংস্কৃতি বলেন, সেখানে আমরা বাণিজ্যিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, সেখানে আসছি। তো এই জিনিসগুলো তো আলটিমেটলি পলিটিক্যাল কারণে হচ্ছে। উনি যেটা বর্ডার কিলিং এর কথা বললেন, এখানে একটা উপাত্ত দিই। গত 7ই এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাস যাওয়ার পথে দিল্লিতে একটা স্টপ ওভার ভিজিট করেন। অর্থাৎ তারিখটা বলছি 7ই এপ্রিল। 5 এপ্রিল পর্যন্ত, এবছরের 1 জানুয়ারি থেকে 5 এপ্রিল পর্যন্ত সীমান্তে মাত্র একজন বাংলাদেশী মারা গেছেন। যেটা দেখে খুব অবাক হতে হয়, কারণ বছরের এই ৩-৪ মাসে নিহতের সংখ্যা একটা। এজন্যই অবাক করে যে আমরা প্রতি বছরে দেখি, অন্তত গত 18 মাসে তো যে সংখ্যাটা, সেই সংখ্যাটা অনেক বেশি। তার মানে আপনি যদি চান, আপনার পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, তাহলে সীমান্ত মানুষ খুন না করে সীমান্ত কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা যায়। এবং মজার ঘটনা হচ্ছে 7 তারিখ যখন ভিজিট হচ্ছে, তার আগে পরে আরো 2 জন মারা গেছে, হঠাৎ করে বেড়ে গেল। এবং এই সময় আমরা দেখেছি একটা খবর এসছে, হিন্দুর মতো কাগজে ছাপা হয়েছে, যে বাংলাদেশ ভারতের যে 4200 কিলোমিটারের সীমান্ত, কিছু জায়গা আছে জলাভূমি, নদী আছে, খুব
কাদা জলের পানি আছে এরকম বেশ কিছু জায়গায় যেখানে আপনার কাঁটাতারের বেড়া দেওয়া যায় না। সেখানে অমিত শাহ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ এর কোন পর্যায়ের মিটিংয়ে বলেছিলেন যে আপনার আ সেই জায়গাতে আপনার করতে হবে কি যে পরীক্ষামূলকভাবে সাপ এবং কুমির ছেড়ে দেওয়া যায় কিনা। চিন্তা করে দেন মানে যে জায়গাতে কাঁটাতার নাই সেখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুপ্রবেশ ঠেকানোর জন্য এরকম কথা। ভাবনাটাই তো একটা উদ্ভট। শুভজিৎ দা একটু আগে বলছিলেন এনআরসির সময় উইপোকার সাথে আ বাংলাদেশ থেকে যাওয়া মানুষ অনুপ্রবেশকারী এভাবে ট্যাগিং করা হয়েছে। এবার খেলার ক্ষেত্রে মোস্তাফিজকে নিয়ে যে কাণ্ডটা ঘটলো, মোস্তাফিজকে সর্বোচ্চ দামে নিলামে কেনা হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ থেকে কলকাতা এবং সেই মোস্তাফিজকে খেলতে দেওয়া হলো না নিরাপত্তার অজুহাত দেখে। তো এখানে রাজনীতি ছাড়া তার কিছুই নয়। ঠিক তেমনিভাবে আপনি যদি পানির আলোচনায় আসেন, আমার নিজের অভিজ্ঞতায় বলি, মমতা ব্যানার্জিকে বলা হচ্ছে মমতা ব্যানার্জির অনড় অবস্থান, বিরোধিতা ইত্যাদি কারণে হলো না। ইন্টারেস্টিংলি বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল এবং আমি একটা কাজ করার সুবাদে পশ্চিমবঙ্গে সপ্তাহখানেকের জন্য গিয়েছিলাম। ২০১১ সালের ঘটনা বলছি। পরে দেখা গেল সে যে নির্বাচনে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তাদের মধ্যে অভ্যন্তরীণ যে আলোচনা চলছিল বামফ্রন্ট সরকারের, তাদের অবস্থানে কিন্তু পানির যে হিসাব, যে পানি ভাগাভাগি তিস্তার নদীর প্রবাহের জন্য কতখানি রাখা হবে, বাংলাদেশকে কতটা দেওয়া হবে, ভারতকে কতটা দেওয়া হবে। সেখানে তৃণমূল যে অবস্থানের কথা বলছে ঠিক একই রকম ভাবনা কিন্তু বামফ্রন্ট সরকারের ছিল। তার মানে হচ্ছে তার জাতীয় স্বার্থে তারা কিন্তু রাজনীতি যেখানে যাক না কেন অবস্থানটা একেবারে অভিন্ন। হ্যাঁ? তো এই যদি হয় তাদের অবস্থান তাহলে আমরা আমাদের জায়গায় আমি বাংলাদেশের কথা বলি, আমরা সেই এক্সারসাইজটা করি কিনা, হোমওয়ার্ক করি কিনা। খুব প্রাসঙ্গিকভাবে আমরা যখন পশ্চিমবঙ্গের ইলেকশন সম্পর্কে এগুলো বলি, পররাষ্ট্রনীতির খাতে এভাবে থাকে না। কিন্তু এই যে ইস্যুগুলো বলছি, বাণিজ্যের কথা বলছেন, স্থলপথ দিয়ে আ সুতা আমদানি বাংলাদেশ থেকে বন্ধ। তারপরে ভারতের বিমানবন্দরগুলো দিয়ে আমাদের তৈরি পোশাকের রপ্তানি বন্ধ। এগুলো তো ব্যবসা-বাণিজ্য শুধু প্রভাব ফেলে না, জীবন জীবিকার উপর প্রভাব ফেলে এবং আমরা যখন বলি যে পিপল টু পিপল কনট্যাক্ট, জনগণের সাথে মেলবন্ধন, তখন এগুলো থেকে একটা বড় ধাক্কা লাগে। যেমন ধাক্কা লাগে ভিসাটা গত ১৮ মাসে যেটা দেখেছি। যেই পরিমাণ ভিসা দেওয়া হইতো সেই ভিসাটা দেওয়া হয় না। হ্যাঁ? সম্পর্ক খারাপ হওয়ার ফল এবং এটার জেরেই ঘটেছে। তো সেই ভিসা তো এখনো খুলেনি। শুভজিৎ দা বলছিলেন নতুন সরকার এসছে, বাংলাদেশের নাম সেভাবে নেওয়া হচ্ছে না। এসআইআর অবশ্যই তাদের কাছে এনআরসি না করে এসআইআর একটা বড় ইস্যু এবং এখন এনআরসি বলুন, এসআইআর বলুন ঘুরে ফিরে কিন্তু অনুপ্রবেশটা আছে এবং অবৈধ ভোটার অনুপ্রবেশ ইত্যাদি আছে। নাম না বললেও হয়তো কেন্দ্রীয় নেতারা বলছেন না। এখন আসামের মুখ্যমন্ত্রী যখন দিনের পর দিন বলতে থাকেন, সাক্ষাৎকার দেন, তো এখানে তো আর কোনো কিছু বলা বাকি থাকে না। ৩ দিন আগে বোধহয় আমি টাইমস অফ ইন্ডিয়ার একটা বিশ্লেষণ এরকম পড়ছিলাম। তারাই বলছিল এই যে এসআইআর এবং অনুপ্রবেশ নিয়ে যে ঘটনাগুলো বা দাবিগুলো পলিটিশিয়ানরা করছেন, তার মধ্যে কিন্তু প্রচুর মিস ইনফরমেশন আছে। তো এখন আমাদের প্রত্যাশা থাকবে যেই আমরা একটা ইতিবাচক গঠনমূলক সম্পর্কটা চাই এবং সেই সম্পর্কটা যেন হয় মর্যাদার ভিত্তিতে। পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে করা হয়। এটাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমার প্রত্যাশা। আমি একটু শুভজিৎ বাগচি আপনার কাছে আসতে চাই। তাহলে এসআইআর যে বিতর্ক বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া যেটা মূল আলোচনার কেন্দ্রে এবারের নির্বাচনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, সেইটা আসলে টার্গেট বাংলাদেশী বা বাংলাদেশ কিনা? না, এসআইআর এর লক্ষ্য প্রাথমিক লক্ষ্য যদি আপনি বলেন, আপনি যদি ইনডাইরেক্টলি বা অসরাসরিভাবে বাংলাদেশের নাম চলে আসছে, তার কারণ যারা বাদ দিচ্ছে মানে অনুপ্রবেশের কারণে এসআইআর হচ্ছে এরকম একটা ধারণা আছে। কিন্তু সরাসরি যদি আপনি বলেন তাহলে সরাসরি লক্ষ্যটা তো যে পশ্চিমবঙ্গে নির্বাচন জেতা। প্রাথমিক লক্ষ্য যদি আপনি বলেন তাহলে সেটা তো পশ্চিমবঙ্গে নির্বাচন জেতা। এটা নিয়ে তো এসআইআর একটা লিগ্যাল প্রক্রিয়া, এটা সারা বছর ধরেই চলে। এখন এই যে বিশেষ ইন্টেন্সিভ রিভিশন, প্রথমত আপনি দেখুন যে এটার কোনো প্রভিশন ওই যে ভারতবর্ষের যেটা ভোটগুলি হয় হচ্ছে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের ভিত্তিতে। এখন সেই আইনে বলা আছে যে গোটা রাজ্য বা গোটা দেশ জুড়ে এসআইআর করা যাবে না, এটা নির্দিষ্ট কিছু জায়গা, কিছু কনস্টিটুয়েন্সির অংশ বিশেষ করা যাবে। মানে গোটা 294 আসনে করা যাবে না এরকমটা, মানে করা যাবে না বলা নেই, কিন্তু কোথায় করা যাবে সেটা বলা আছে মানে এই জনপ্রতিনিধিত্ব আইনে। কিন্তু এরা সেটার বাইরে চলে গেলেন, নির্বাচন কমিশন, এখানে বিজেপির নাম বলা ঠিক হবে না, নির্বাচন কমিশন এর বাইরে চলে গেলেন, চলে গিয়ে একটা প্রক্রিয়া শুরু করলেন। 7.5 কোটি ভোটার তারা ম্যাপিং করছেন
এবং সময় কতদিন না 2 মাস থেকে 2.5 মাস। এবার শুরু হলো, প্রথম রিলিজটা এলো, প্রথম এটা তালিকা এলো ডিসেম্বর মাসের মাঝামাঝি। প্রশ্ন হচ্ছে যে এটা তারা 1 বছর আগে শুরু করলেন না কেন? এই তাড়াহুড়ো করে করতে গিয়ে আপনি দেখেছেন যে প্রচুর যারা ভোট কর্মী, যারা এই নির্বাচন কমিশনের হয়ে কাজ করছিলেন এই প্রক্রিয়া, তারা অনেকে মারা গিয়েছেন। তো এমন তাদের ওপর চাপ, মানে আমাদের যিনি এখানে তালিকা বানান যে ভদ্রলোক আমার পাড়ায়, তিনি সকাল 7টায় এসে বেল টিপছেন, রাত্রি 12টায় আসছেন বিভিন্ন কাগজপত্র নিতে। এমন যেন তার মানে তার একেবারে কি বলবো পিতৃদায় যে এমন নির্বাচন, এবং তারা মারা যান। তিনি ভদ্রলোক বলছেন আমি অসুস্থ হয়ে পড়ছি, এবং এই গরমে তাদের দিয়ে এই কাজগুলি করানো হয়েছে। এটা একটা অমানবিক প্রক্রিয়া, অমানুষিক প্রক্রিয়া, অত্যন্ত দ্রুত করার চেষ্টা হয়েছে। এবং যেহেতু দক্ষিণ এশিয়ায়, ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে সবকিছুই রাজনৈতিক, আমি বলবো এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। প্রত্যেকে তাই বলছেন। আমি কয়েকদিন আগে পারাকালা প্রভাকর বলে একজনকে সাক্ষাৎকার নিচ্ছিলাম, তিনি নির্মলা সীতারামন ফিনান্স মিনিস্টারের স্বামী, তিনি একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, তিনি খুব বড় এডুকেশনিস্ট। তিনি বলেছেন যে এটা এক ধরনের কি বলবো, এক ধরনের মানে নিউরেমবার্গ ল বলে একটা ল আছে, সেটা 1935 সালে নাজি জার্মানিতে হয়েছিল, যখন ইহুদিদের তালিকাচ্যুত করা হয়েছিল, ভোটার তালিকা থেকে সরানো হয়েছিল, এবং তারপরের 3টে নির্বাচনে এনএসডিএপি অর্থাৎ নাজি পার্টি পরপর 3টে নির্বাচনে প্রায় 100% আসন পেয়েছিল। তিনি আমাকে বললেন যে কি বলবো, এটা তো সেই দিকে যাচ্ছে। অর্থাৎ এই লোকগুলিকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করা হচ্ছে, এদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করিয়ে খাটানো হবে, কম টাকা দেওয়া হবে এবং হয়তো ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। এটা একটা বিশাল, এটা রোহিঙ্গাদের সঙ্গে যা করা হয়েছে, রোহিঙ্গাদের সঙ্গে যা করা হয়েছে পশ্চিমবঙ্গে তাই করা হয়েছে। মানে আমি এখানে একটু অ্যাক্টিভিস্ট শোনাচ্ছি, কিন্তু এটা আমার কথা নয়, এটা পারাকালা প্রভাকর বলছেন, যিনি খুব ঘনিষ্ঠ বিজেপির, এবং যিনি বিজেপি ক্রিটিসাইজও করেন, একজন খুব নামকরা ইন্টেলেকচুয়াল। তিনি বলছেন, সবাই বলছে এটা কি আমরা 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 মিথ্যা কথা বলছি, আমরা ভুল কথা বলছি। এটা এসআইআর অনেক গুরুত্ব দিয়েই কাজটা করা হচ্ছে। বাংলাদেশের আগে পশ্চিমবঙ্গের মানুষ সাফার করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেই করে থাকুক, এবং এটা করা হচ্ছে। আজকে দেখুন এই যে এতগুলো মানুষ বাদ গেল, এই যে মুর্শিদাবাদে এখন বলা হচ্ছে যে তৃণমূল বিপদে পড়েছে। কেন বিপদে পড়েছে? কারণ মুর্শিদাবাদে 70% মুসলমান ভোট, এবং সেই ভোটের বড় অংশ তৃণমূলে গেছে। তৃণমূল আগের বার 22টির মধ্যে 18 বা 20টি আসন পেয়েছে। এখন এবারে তারা পাবে না, সম্ভবত পাবে না। তার কারণ হচ্ছে এই এসআইআর, অন্যতম কারণ, একমাত্র, আমি বলছি না একমাত্র কারণ, অন্যতম কারণ হচ্ছে এসআইআর। তো এটা কি এসআইআরটা অনেক প্রভাবিত করছে আর কি, মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বিপদে ফেলছে। আজকে যদি জিতে যায়, আর আমরা শেষের দিকে আলোচনার আরেকটা আলোচনা নিয়ে আসবো, আমি একটু আসতে চাই আপনার কাছে। এটি হচ্ছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের যে এখন পর্যন্ত ভোটের যে আপনার যে পর্যবেক্ষণ, তাতে কি মনে হয় তিনি অন্যান্য বারের মতোই, নাকি ফলাফল নাকি তার এটা ইতিবাচকই আছে এখন পর্যন্ত? আরেকদিকে হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গের যে কৌশল বদলে ফেলেছে, এটি উনি এর আগে লিখেছেন, আমাদের এখানে বলেছেন, তাতে আসলে খুব একটা লাভ হলো কিনা? না, শুভজিৎ দা যেটা বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে, এবং আপনি রেফারেন্সও দিলেন, শুভজিৎ দা একাধিক লেখায় এটা এসছে, এবং একটু আগে যে কথাটা বলছিলেন উনি যেটা বললেন, এবং আমি উনি ওনার কনটেক্সটে বললাম, আমি যেটা বললাম, এসআইআরটা বড় ইস্যু, অনুপ্রবেশটা বড় ইস্যু, এবং সেটার একটা রাজনীতিকরণ যে হয়েছে উনি খুব অল্প সময়ের মধ্যে চমৎকারভাবে সেটা ব্যাখ্যাও করেছেন। মাত্র 4 মাস সময় দিয়ে এভাবে করছেন, এবং কেস স্টাডি দিয়ে যদি মুর্শিদাবাদের কথা বলেন, তো আপনি যদি বলেন, আমি যদি মুর্শিদাবাদকে কেস স্টাডি হিসেবে ধরে নেই, 22টা আসনের মধ্যে তৃণমূল গত নির্বাচনে 18 থেকে 20টা পেয়েছে, ধরুন 18টাই পেল। সেখানে যদি এবার এসআইআর প্রয়োগ হয়ে ডিসএনফ্র্যাঞ্চাইজের মতো ব্যাপার ঘটে থাকে, যেখানে মুসলমানের জনগোষ্ঠীর সংখ্যা উনি 70% কথা বলছেন, তো সেই একটা প্রভাব তো এখানে পড়বেই। তো সেই প্রভাব যদি পড়ে, খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের বিজয়ের ক্ষেত্রে, আসনের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখবে, এটা সত্যি কথা। কিন্তু যেভাবে বিজেপি দাবি করছে তারা তৃণমূলকে হটিয়ে ক্ষমতায় বসে যাবে, এটা আমার কাছে একটু এখনো দুরূহ বলে মনে হয়। এবং অনুষ্ঠানের আগেও শুভজিৎদার সাথে কথা হচ্ছিল, তো প্রথম পর্বের ফলাফলে কতটা ইঙ্গিত পাওয়া যাবে সেটা স্পষ্ট না, এবং উনি বলছিলেন যে তারা তৃণমূলকে সরিয়ে আসবে, এমনই একটা সম্ভাবনাটা কম বলে দেখছেন। আসনে হেরফের হবে, এবং আসনে যে হেরফের হবে, ওনার পুরো আলোচনা যদি আমরা বিশ্লেষণ করে দেখি এসআইআর মিলিয়ে, এটা একটা বড় ইস্যু হয়ে গেছে ইলেকশনে, এবং সেই জায়গাতে অবধারিতভাবে এই তৃণমূলের আসন কমার ক্ষেত্রে এটা একটা মূল বা প্রধান কারণ হয়ে যেতে পারে। ওকে, এবারে আমার শেষ প্রশ্ন আপনার কাছে শুভজিৎ বাগচি, সেটি হচ্ছে প্রথম দফার 152টি আসনের লড়াই হলো আজকে।
4 মে আমরা ফলাফল জানবো, কিন্তু এখন পর্যন্ত যা বডি ল্যাঙ্গুয়েজ বা নির্বাচনের সব সার্বিক পরিবেশ মিলে আপনার কি মনে হচ্ছে যে তৃণমূলের অবস্থান আগের মতো থাকবে, নাকি কিছুটা নড়ে চড়ে বসতে হবে তাদেরকে? দেখুন, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে একটা খুব মানে আমরা তো এটা এখান থেকে বসে সারা রাজ্যে কি হবে বলা খুব মুশকিল। মানে এবারে যেভাবে বিজেপি চাপ বাড়িয়েছে, কেন্দ্র সরকার চাপ বাড়িয়েছে, আপনি জানেন আমরা গতকালও আলোচনা করেছি যে অবিশ্বাস্য রকমের কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে এবং এটার ক্রিটিসিজম হচ্ছে, এখানে সমালোচনা হচ্ছে এখানে, কিন্তু কিছু করার নেই, কারণ ভারতের নিয়মগুলি এমন যে কেন্দ্র সরকারের এগুলির ওপরে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, তারা যা খুশি প্রায় করতে পারে। এবং বিশেষ করে যদি পলিটিক্যালি রাজ্যগুলি বা যে ইন্ডিয়া জোট বা একটা ওভারঅল অপোজিশন রেজিস্ট্যান্স না থাকে, তাহলে এটাই হয়, আগামী দিনেও হবে। পরের নির্বাচনে যদি মানে তৃণমূল এবারে যেতে, পরের নির্বাচনে যেতে তারা 10,000 কোম্পানি নিয়ে আসে, কিছু বিশেষ করার নেই। এখন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে বুথে বুথে 80,000-এর বেশি বুথ আছে। প্রতিটা বুথে ধরুন মোটামুটি 800 থেকে 1,000 ভোট আছে। এই প্রতিটা বুথে মানে ওই বুথে বা ওই কেন্দ্রে যতজন প্রার্থী আছেন ওই কেন্দ্রে, সেই সব প্রার্থীর এজেন্ট থাকে। হ্যাঁ, মানে যদি 5টা দল থাকে, 7টা দল থাকে, তাদের এজেন্ট থাকে। এখন সবাইকে এখন এজেন্ট দেওয়ার ক্ষমতা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তার মানে 80,000-এর বেশি আপনার ডেডিকেটেড কর্মী আছে, ডেডিকেটেড, যারা বুথে বসার একটা রিস্ক আছে, মানে তাদের প্রাণও যেতে পারে, তারা মার খেতে পারেন, এরকম নানা মানে রিস্ক রিস্কটা আছে। নিয়ে কাজটা করবে, জি। রিস্কটা নিয়ে কাজ করছে, তার মানে ডেডিকেটেড এমপ্লয়। 80,000-এর ওপরে ডেডিকেটেড এমপ্লয় একটা দলের থাকা খুব সহজ ব্যাপার নয়। এবং ওই বুথটাকে সারা বছর ধরে নার্সিং করতে হয়, সেটা করার জন্য আরো 4-5টা ছেলে মেয়ে দরকার, অল্প বয়স্ক, আমাদের মতো বৃদ্ধদের দিয়ে হবে না, অল্প বয়স্ক ছেলে মেয়ে দরকার। এবার এইরকম, তার মানে কি 5 জন যদি প্রতি বুথে হয়, তাহলে 80,000 ইন্টু 5, 4 লাখ ছেলে মেয়ে দরকার আপনার হাতে, 4 লাখ ক্যাডার দরকার, অর্থাৎ ভলেন্টিয়ার দরকার, স্বেচ্ছাসেবী দরকার। 4 লাখ ভলেন্টিয়ার কি বিজেপির হাতে আছে? আগের বার তারা সব বুথে এজেন্ট দিতে পারেনি, এবার কি অন্তত 90% বা 80% বুথে এজেন্ট দিতে পারবে? ধরে নিচ্ছি 20% ছেড়েই দেবে, একটা বড় অংশের ভোট আছে, মুসলমান ভোট আছে, অন্য সম্প্রদায়ের ভোট আছে, এটা তারা পাবেন, ফলে সেখানে এজেন্টের দরকার নেই। কিন্তু বাকি অংশে অন্তত 70%, যেখানে হিন্দু ভোট 70 থেকে 75% হিন্দু ভোট বড় ফ্যাক্টর, সেখানে তারা সব জায়গায় এজেন্ট দিতে পারবে? যদি পারে, যদি পারে, তাহলে কিন্তু তৃণমূল এটা বুঝতে হবে যে তারা তাদের সংগঠনকে জোরদার করতে পেরেছে, মজবুত করতে পেরেছে গ্রাম স্তরে। এবং যদি সেটা তারা করতে পারে তাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাহায্যে এবং বিজেপির সাহায্যে, তাহলে বিজেপির অবশ্যই সম্ভাবনা আছে। এবং তৃণমূল যতই লড়াই করুক, এই এজেন্ট দিতে পারা একটা বড় ইয়ার্কিক। এখনো পর্যন্ত আমি জানি না যে তারা আজকে এজেন্ট সব জায়গায় দিতে পেরেছিল কিনা, আমি এটা জানি যে গতবারে পারেনি। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এইটার দিকে। জি, অনেক ধন্যবাদ। অর্থাৎ আমাদের আসলে ফলাফল জানতে হলে 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুভজিৎ বাগচি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। রাহিদ এজাজ, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে দুজন প্রথম আলোর কলকাতার প্রতিনিধি এবং বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ, আর ছিলেন শুভজিৎ বাগচি, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছিলেন। এই দুজনের কাছ থেকে আজকের প্রথম দফার নির্বাচন কেমন হলো পশ্চিমবঙ্গে সেটি আমরা জানার চেষ্টা করেছি। এরকম আরো রাজনৈতিক নানা বিষয়ের, দেশ এবং দেশের বাইরের বিভিন্ন বিষয়ের আপডেট ও বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন। আমাদের সঙ্গে আজকে যারা ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।